নমস্কার। বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনাটাকে ঠিক আলোচনা বললে ভুল হবে। এটা কোনো নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা সিলেবাস, ষষ্ঠ সেমিস্টারে যে পরীক্ষার সামনে, সেখানে সিসি 13 যে পেপারটি রয়েছে, যেখানে মূলত কাব্য কবিতা রয়েছে, সেখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য বলে দিতে পারি। সেগুলো জাস্ট একটা কিছু সাজেশন বলতে পারো। তো এই যে আধুনিক বাংলা কাব্য কবিতা, এখানে প্রথম মডিউল হচ্ছে বীরাঙ্গনা কাব্য মধুসূদন দত্তের। এখান থেকে দুটো প্রশ্ন জেনারেল প্রশ্ন হিসাবে তোমরা করে রাখতে পারো। একটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যকে পত্রকাব্য কতখানি বলা যায়, আর একটা হচ্ছে বীরাঙ্গনা কাব্যকে যে কাব্যের যে নায়িকারা তাদেরকে যে বীরাঙ্গনা বলা হয়েছে, সেই বীরাঙ্গনা নামের গুরুত্ব কোথায়, কিংবা বীরাঙ্গনা কাব্যের নামকরণ কেন বীরাঙ্গনা হলো। কারণ আমরা জানি মধুসূদন দত্ত পুরাণের নারী চরিত্রগুলোকে নিয়েই এই কবিতাগুলো লিখেছেন। প্রকৃত অর্থে তারা ঠিক যাকে বলে যুদ্ধক্ষেত্রে গিয়ে লড়াই করা সেই ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতো তারা কেউ ঠিক বীরাঙ্গনা নয়, কিন্তু তাদের বীরত্ব একটা কোথাও আছে। সেটা তাদের অসংকোচ আত্মপ্রকাশ, প্রেমের বলা যেতে পারে দাবিতে তারা নিজেদের বক্তব্যটাকে অসংকোচে প্রকাশ করতে পারে পুরুষের কাছে, কিংবা কখনো বা তার যোগ্য দাবি তার সন্তানকে ঘিরে তার স্বামীর কাছে তার দাবি তারা রাখতে পারে, কিংবা প্রেমের দাবি তাদের প্রেমিকের কাছে রাখতে পারে। এই যে নারী অবলা নয়, তারা তাদের ভাবনা, তারা তাদের বক্তব্যটাকে অকপটে প্রকাশ করতে পারে, এখানেই তারা বীরাঙ্গনা। তো এই যে বীরাঙ্গনা কাব্যের নামকরণ কেন বীরাঙ্গনা হলো, বা বীরাঙ্গনা কাব্যের নায়িকারা কোন অর্থে বীরাঙ্গনা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে তোমরা কিন্তু এবারে দেখে রাখবে। এছাড়া তোমরা আলাদা করে দেখে রাখতে পারো দুটো প্রশ্ন। একটা হচ্ছে নীলধ্বজের প্রতি জনা যে পত্র কবিতাটি, সেখান থেকে জনা চরিত্র, আর সোমের প্রতি তারা যে কবিতাটি রয়েছে, সেখান থেকে তারা চরিত্র। এই দুটো প্রশ্নকে তোমরা ভালো করে দেখে রাখো। এছাড়া 5-এর জন্য তোমরা কেকই চরিত্রটা, শূর্পণখা চরিত্রটাকে একটু সংক্ষেপে তোমরা দেখে রাখতে পারো, বা শকুন্তলা, এগুলোকে তোমরা 5-এর জন্যই দেখো। বিশেষত শকুন্তলা চরিত্র আর শূর্পণখা চরিত্র, এই দুটোকে তোমরা 5-এ দেখে রাখো। এখান থেকে যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে। অন্যদিকে মডিউল 2 যেহেতু দুটো ভাগে বিভক্ত, আমি বলবো যে কোনো একটা পার্টকে খুব ভালো করে পড়ো। নজরুল যদি পড়তে চাও, তাহলে আমি বলবো এখান থেকে দুটো প্রশ্নকে ভালো করে পড়ো। একটা হচ্ছে বিদ্রোহী কবিতা, যে বিদ্রোহী কবিতায় নজরুল ইসলাম যে বিদ্রোহ ঘোষণা করেছেন, সেই বিদ্রোহের স্বরূপ কী, সেই বিদ্রোহ কার বিরুদ্ধে? সে কি শুধুই ইংরেজ সরকারের বিরুদ্ধে, অন্যায়কারীর বিরুদ্ধে, নাকি অন্যায় যে সহ্য করে সেই আমি, সেই তুমি, আমাদের প্রত্যেকের ছোট সত্তার বিরুদ্ধে? সেই বিদ্রোহী সত্তার স্বরূপ নিয়ে একটা প্রশ্ন হতে পারে। আর একটা হচ্ছে দারিদ্র্য কবিতায় দারিদ্র্যের জয়গান কবি কীভাবে গিয়েছেন। একজন জীবনরসিক শিল্পী হিসাবে দুঃখ, দারিদ্র্য, অভাব, অনটন, এগুলো কবির কাছে কেমন করে একটা বলা যেতে পারে জীবনের শক্তি হয়ে দাঁড়িয়েছে। দারিদ্র্যের মধ্য দিয়ে জীবনকে কবি কীভাবে চিনেছেন, ব্যক্তিগত জীবনের নজরুলের যা অভিজ্ঞতা, তাকে কেমন করে দারিদ্র্যের মধ্যে দেখিয়েছেন। দারিদ্র্যকে তিনি খারাপ বলেননি, অভাব অনটনকে তিনি খারাপ বলেননি, বরং সেটা কেমন করে একটা মানুষের জীবনে শক্তি হতে পারে, তারই পরিচয় আছে দারিদ্র্য কবিতায়। তো সেই দারিদ্র্য কবিতায় দারিদ্র্যের জয়গান কবি কেন গিয়েছেন, দারিদ্র্যকে, অভাবকে কবি কোন চোখে দেখেছেন, সেই সম্পর্কে আলোচনা করে। এই দুটো প্রশ্নকে এখান থেকে বড় প্রশ্ন দেখে রাখতে পারো। বাকিগুলোকে তোমরা 5-এর জন্য দেখো। আর যদি পুনশ্চ করো, আমি বলবো ছেলেটা, এই যে ছেলেটা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছেলেটা কবিতায় একেবারে গদ্য ছন্দে যেটাকে করলেন, একজন সাধারণ গ্রাম্য বালক, যার জগৎটা তারই নিজস্ব জগৎ, যে জগৎটার দিকে আমরা হয়তো খেয়াল করি না। আমাদের স্কুল পাঠ্য তার পড়তে ভালো লাগে না, স্কুলের সিলেবাস বাঁধা ধরা নিয়ম তার ভালো লাগে না, স্কুলের সিলেবাসে তার মনের খবর রাখা হয়নি। যে আমাদের শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের ছাত্রছাত্রীদের, বালক বালিকাদের মনের যে যোগহীনতা, সেটা কেমন করে ছেলেটা কবিতায় ধরা পড়েছে, এটা একটা প্রশ্ন হতে পারে। আর সাধারণ মেয়ে কবিতায় একটি সাধারণ মেয়ে, যাকে তার প্রেমিক উপেক্ষা করেছিল, অবহেলা করেছিল, সেই গ্রামের সাধারণ মেয়েটি কেমন করে শরৎচন্দ্রের কাছে নিজের বক্তব্য রাখছে। শরৎচন্দ্রের লেখনীতে তো সাধারণ মেয়েও অসাধারণ হয়ে ওঠে, তাই শরৎচন্দ্রের কাছে সে তার আবদার জানাচ্ছে, তাকে নিয়ে একটা গল্প লিখুক, যে গল্পে সে হবে নায়িকা, সে বড় হবে, লেখাপড়া শিখবে। এই যে রবীন্দ্রনাথের কাছে
গ্রাম বাংলার সাধারণ অবহেলিত উপেক্ষিত একটি মেয়ে, তার মধ্যে মহত্বকে, তারও যে স্বপ্ন থাকে, সেও যে উপেক্ষার যন্ত্রণা নিয়ে সারা জীবন বাঁচতে চায় না, বড় হতে চায়, তার সেই স্বপ্নকে তিনি এখানে পাখা মেলতে শিখিয়েছেন আর মাধ্যম রূপে ব্যবহার করেছেন শরৎচন্দ্রকে। কারণ রবীন্দ্রনাথের মনে হয়েছিল নারীর কথা শরৎচন্দ্র নিজে যতটা জানেন, শরৎচন্দ্র নারী নিজেও সেটা জানেন না। তো সেই শরৎচন্দ্র, যিনি নারীদের জীবনের দুঃখ বেদনা রূপকার, তিনি তাকে, তার নায়িকা এখানে এই সাধারণ মেয়ে কবিতায় তার কাছে সেই শরৎচন্দ্রের পায়ে তিনি যেন, সে যেন আবদার রাখছে পায়ের কাছে যে তোমার পায়ে ধরি শরৎচন্দ্র, আমাকে নিয়ে একটা গল্প লেখো। সেই সেই মেয়েটির বড় হয়ে ওঠার গল্পটা এখানে কেমন করে ভাষা পেয়েছে। অর্থাৎ প্রত্যেকটা মেয়ের মধ্যেই সুপ্ত একটা ক্ষমতা আছে, উপযুক্ত পরিবেশ পেলে তারাও বড় হতে পারে, তারা উপেক্ষা অবহেলার পাত্র নয়। সাধারণ মেয়ে কবিতার সেই অসাধারণ হয়ে ওঠার গল্পটাকে এখানে আমরা একটা প্রশ্ন রাখতে পারি। এছাড়া বাঁশি কবিতার প্রথম পূজা, এই দুটো কবিতাকে তোমরা 5-এর জন্য দেখে রাখতে পারো। এই কবিতাগুলোকে থেকে আমরা একটা কথাই বলবো যে কবিতাগুলো কিভাবে পড়বে, এখান থেকে কি প্রশ্ন হতে পারে। খুব সহজ কথায় কবিতাগুলো খুব দীর্ঘ, এগুলো কবিতা হতে পারে, এগুলো আসলে এক একটা গল্পের মতো। তাই আমার মতে এগুলোকে উত্তর দেবার একটাই পন্থা, কবিতাটাকে ভালো করে রিডিং পড়ো কয়েকবার। রিডিং পড়ে প্রত্যেকটা লাইন বুঝে রাখবার চেষ্টা করো এবং কবিতার লাইনগুলো যেন আইডেন্টিফাই করতে পারো যে এই লাইনটা এই কবিতা থেকে এসেছে। যেন এমন না হয় বাঁশি থেকে প্রশ্ন এলো আর তুমি ভাবলে এটা প্রথম পুজো থেকে এসেছে। তাহলে কি করবে, লাইনগুলোকে বুঝে রাখো। কবিতার কিন্তু মূল ভাবার্থটা ঘুরে ফিরে একই হয়, প্রত্যেকটা লাইন সেই একই ভাবনাকেই বহন করে। তাহলে তোমরা জাস্ট বাঁশি কবিতার মূল বক্তব্যটা আর প্রথম পূজা কবিতার মূল বক্তব্যটাকে জেনে রাখো। সেই প্রেক্ষাপটে যে কোনো লাইন পড়লে আগে বলো এটা এখান থেকে নেওয়া হয়েছে, তারপর সেই বক্তব্যেই তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, নিজের বক্তব্যটাকে। যেমন ধরো প্রথম পূজা, এই প্রথম পূজা কবিতায় রবীন্দ্রনাথ আসলে কি বলছেন, জাতির দিক থেকে যারা পিছিয়ে, যারা মন্দির তৈরি করে, মন্দিরের ইমারত তৈরি করে, অথচ মন্দিরে ঢোকার, মন্দিরে দেবতার পুজো করার অধিকার যাদের নেই, অথচ তারাই ছিল সেই দেবতার আদি পুরোহিত, তাদেরকে, সেই ভক্তদেরকে দূরে সরিয়ে রাখলে যে কল্যাণ হয় না, রাজার সেই চিন্তাটা যে আসলে ভুল। আসলে মানুষকে দূরে সরিয়ে রেখে দেবতার জয়গান গাওয়া যায় না। তাই দেবতা সেই নিজ জাতির মানুষের থেকেই তার প্রথম পুজোটা পেল, যেখানে রাজার হাতে যখন সেই নিজ কুলজাত মানুষটি তার প্রাণটা দিল, তার ছিন্ন মস্তক গিয়ে দেবতার চরণে নিবেদিত হলো, তখন সেই প্রথম পুজো। অর্থাৎ কবিতাটা আসলে যেটা বলতে চাইছে যে জাত পাত ধর্ম কুসংস্কার এগুলোর ঊর্ধ্বে হচ্ছে মানবিকতা, মানুষ। আর জাতপাতের দোহাই দিয়ে কোনো মানুষকে পিছনে ফেলে দেবতাকে খুশি করা যায় না। দেবতারই সৃষ্টি সব, তাই দেবতাকে খুশি করতে গেলে দেবতার ওপর, ধর্মের ওপর সকলের সমান অধিকার আছে। এই যে ধর্মে সকলের সমান অধিকার, ধর্ম মানে যা ধারণ করে, কিন্তু আমরা আজকে ধর্মকে জাতপাত এই সমস্ত ভেদাভেদ দিয়ে তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছি, তার ধারণ ক্ষমতাকে নষ্ট করেছি। রবীন্দ্রনাথ জাতপাতের ঊর্ধ্বে ধর্মের প্রকৃত পরিচয় যে কল্যাণ ধর্ম, মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, তাকেই প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এটাকে এইভাবে কিন্তু কবিতাটাকে তোমরা বুঝে রেখে তার লাইনগুলোকে দেখে রাখতে পারো। এবার আসো মডিউল 3, এখানেও দীর্ঘ অনেক কবিতা আছে, তাই আমি বলবো কোনো একটা পার্টকে তোমরা ভালো করে পড়ো। সেক্ষেত্রে তোমরা করতে পারো, যদি দ্বিতীয় পার্টটা করো ইকালের কবিতা থেকে, সুভাষ মুখোপাধ্যায়ের বধূ কবিতা আর সুকান্ত ভট্টাচার্যের বোধন, এই দুটোকে খুব ভালো করে করে রাখো। আর কেউ কথা রাখেনি, আমার নাম ভারতবর্ষ, না আমরা বলবো কেউ কথা রাখেনি, বধূ বোধন, এই 3টে প্রশ্নকে খুব ভালো করে পড়ে রাখো এই দিক থেকে। আর একটি বাজনা গাছ আর আমার নাম ভারতবর্ষ, এই দুটোকে তোমরা 5-এর জন্য দেখে রাখো, ঠিক আছে। আর যদি কেউ এই পার্টটা করো তাহলে আমি বলবো সংগতি, রবীন্দ্রনাথের প্রতি আর প্রচ্ছন্ন স্বদেশ, বিশেষত রবীন্দ্রনাথের প্রতি এবারের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, পাশে প্রচ্ছন্ন স্বদেশকে দেখে রাখো। এছাড়া সংবাদ, সংগতি, রাত্রি, এইগুলোকে তোমরা 5-এর জন্য দেখো, ঠিক আছে, এইভাবে দেখতে পারো। তোমরা যদি চাও আমাদের চ্যানেলে কিন্তু এই একালের কবিতা বা আরও যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, এই আধুনিক বাংলা কাব্য কবিতার প্রায় প্রতিটি বিষয় নিয়ে আমরা আলোচনা রেখেছি, এক একটি কবিতা ধরে ধরে, কখনো বা মূল কাব্য ধরে, তোমরা সেগুলো দেখতে পারো। হয়তো লিঙ্ক আমি পুরোটা দিলাম না এখানে, কিন্তু তোমরা চাইলে সেগুলো দেখতে পারো, যদিও সামনেই পরীক্ষার সময় নেই,
ঠিক আছে, মোটামুটি এইগুলোকে তোমরা দেখে রাখো। তো এই মোটামুটি আজকের আলোচনা। সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।